আজকে আমি একটা খাবারও পেলাম না। সকাল থেকে খাবার খুঁজতে খুঁজতে শরীরটা আমার বড্ড দুর্বল লাগছে। যাই তাড়াতাড়ি কোঠরে গিয়ে আমি একটু শুয়ে রেস্ট করি। এখন একটু আমার শান্তি লাগছে। বিশ্রাম নিয়ে তারপর আমি খাবার খুঁজতে যাব। সাপটি বিশ্রাম নিতে থাকে। অন্যদিকে টুনি উঠতে থাকে আর বলতে থাকে, আমার যে ডিম দেওয়ার সময় হয়ে এসেছে। দুদিন থেকে থাকার জন্য ভালো একটা গাছ খুঁজছি, অথচ আমি পাচ্ছি না। আমি যে কি করব, কোথায় থাকবো, কোনো কিছু বুঝতে পারছি না। টুনি তার থেকে কিছুটা দূরে একটি গাছের ডালে কণিকার যজ্ঞকে বসে থাকতে দেখে। ওই তো কাক দাদার দিদি, যাই ওদের কাছে যাই। ওরাই হয়তো আমাকে একটা ভালো গাছের সন্ধান দিতে পারবে। দাদা দিদি, আসলে আমি বাঁশের বন থেকে এসেছি গো। দুদিন থেকে বাসা বানানোর জন্য একটা ভালো গাছ খুঁজছি, কিন্তু কোথাও পাচ্ছি না গো। দাদা দিদি, তোমরা আমাকে বলতে পারবে এই বনের কোন দিকটায় ভালো গাছ পাওয়া যাবে? টুনির এমন কথা শুনে কণিকা যজ্ঞর কানে কানে বলে, যজ্ঞ শোনো, এই ছোট্ট টুনিকে ওই সাপের গাছটা দেখিয়ে দেই। এই টুনি না বুঝে ওই সাপের গাছে ঘর বানাবে, তারপর সাপ ওকে গিলে খাবে, তারপর আমরা দূর থেকে মজা নেব। কতটা দিন হয়ে গেল বলো তো, কারোর সাথে একটু মজা করি না। কি ব্যাপার গো দাদা দিদি, তোমরা কানে কানে কি বলছো? দাও না, দয়া করে আমাকে একটা গাছ খুঁজে দাও না, আমি যে অনেক বিপদে আছি গো। শোন, সোজা গিয়ে বাদিকে দেখবি একটা মোটা আম গাছ। ওই গাছটা অনেক শক্ত আর মজবুত। অনেক পাখি এর আগে ওই গাছে বাসা বেঁধে থাকতো। তোমাদেরকে অনেক ধন্যবাদ গো দাদা দিদি, তোমরা আমাকে সাহায্য করলে। আরে আরে, সত্যি তো গাছটা অনেক মোটা আর শক্তিশালী। না, আর দেরি করে কোনো লাভ নেই। যাই, আমি বরং কাঠ খুঁজে নিয়ে আসি। টুনি বনের ভেতর থেকে অনেক কষ্ট করে কাঠ নিয়ে আসে আর সেই কাঠগুলো দিয়ে সে ঘর বানাতে শুরু করে। টুনির ঘর বানানোর শব্দে কোঠরে থাকা সাপের ঘুম ভেঙে যায়। ছোট্ট টুনি কিনা আমার কাছে ঘর বানাচ্ছে? বাবা, এর সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। বানারে টুনি, ঘর বানা, তোকে যে এক পর্যায়ে আমার পেটে যেতেই হবে। কিছুক্ষণ পর টুনির ঘর বানানো শেষ হয়ে যায় আর সাপটিও কোঠর থেকে বেরিয়ে আসে। আর এটা দেখে তো টুনি ভয় পেয়ে যায়। সাপ? এই গাছে কিনা সাপ থাকে? এবার আমার কি হবে? এত কষ্ট করে ঘর বানিয়ে কিনা এখান থেকে এখন পালাতে হবে। আমার যে এখন খুব কাঁদতে ইচ্ছে করছে, আর মনে হচ্ছে ওই পাজি কাক জেনে বুঝে আমার সঙ্গে এমনটা করেছে। ভয় পেও না বন্ধু, আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি আমার কাছে ঘর বানিয়ে অনেক ভালো করেছো। জানো তো, এই বনের পাখিদের সঙ্গে বন্ধুত্ব করার আমি কত চেষ্টা করেছি, কিন্তু সবাই আমাকে ভয় পেয়ে এড়িয়ে চলে। তুমি আমার বন্ধু হবে? বন্ধু? তাও আবার সাপের সাথে? হ্যাঁ হ্যাঁ, হব হব, আমি তোমার বন্ধু হব। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তুমি আমার সঙ্গে এত ভালো ব্যবহার করছো। আমি তো জানতাম সাপেরা অনেক খারাপ হয়। সব সাপেরা খারাপ হয় না টুনি বন্ধু। সাপেরা যেমন খারাপ আছে, ঠিক তেমনি কিছু সাপ ভালো আছে, আর আমি হলাম ভালো সাপ। বুঝেছো তো? হ্যাঁ গো, বুঝেছি। ঠিক আছে সাপ বন্ধু, তুমি থাকো, আমি বরং খাবার খুঁজে নিয়ে আসছি। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক দুর্বল। তুমি ঘরে গিয়ে বিশ্রাম করো, আমি তোমার জন্য খাবার খুঁজে নিয়ে আসছি। টুনিকে আর কোনো কিছু বলতে না দিয়ে সাপটি খাবার খুঁজতে বেরিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে সাপটি খাবার এনে তা টুনিকে দেয়। এরপর সে তার কোঠরে প্রবেশ করে। টুনি পাখি, আমি হব কিনা তোর বন্ধু? কখনোই না। আমি শুধুমাত্র তোর ডিম খাওয়ার জন্য এতটা কষ্ট করছি। তুই শুধু একবার ডিমটা দে, তারপরেই তুই বুঝবি। কি রে টুনি, বলছি তুই তো এতক্ষণ সাপের সঙ্গে কথা বললি, তো সাপ তোর কোনো ক্ষতি করলো না কেন? কি কথা বললি তোরা, বলতো? দিদি, ওই সাপ তো আমার সঙ্গে বন্ধুত্ব করেছে আর বলেছে আমার কোনো ক্ষতি করবে না। বাবা, তুই কি আবার জাদু জানিস নাকি রে, যে নিমিষে সাপটা তোর সঙ্গে বন্ধুত্ব করলো? কণিকা, তুমি এবার থামো তো, আর চলো চলো, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। ওই সাপটা জানতে পারলে আবার আমাদের বিপদ হতে পারে। চলো। এইভাবেই কেটে যায় বেশ কিছুদিন। এরই মধ্যে টুনি একটা ডিম দেয়। একদিন টুনি পানি খাওয়ার জন্য নদীর পাড়ে যায়। সেই সুযোগে সাপটি টুনির বাসায় প্রবেশ করে। ইস, আমার যে কি মজা লাগছে না, এখন আমি মজা করে টুনি পাখির ডিম খাবো। এসব কথা বলে যেই না সাপটি টুনি পাখির ডিম খেতে ধরে, তখনই সেখানে টুনি চলে আসে। এই কি বন্ধু, তুমি এসব কি করছোটা কি বলো তো? তুমি কিনা আমার বন্ধুত্বের সুযোগ নিয়ে আমার ডিমটা খেতে এসেছো? ছি বন্ধু, ছি। তুমি কিনা একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে সন্তানহারা বানাতে চাইছো। আমি তো তোমাকে অনেক ভালো ভেবেছিলাম বলো, অথচ তুমি এটা কি করলে? তোমার যখন অতই ক্ষুধা লেগেছে, তুমি আমাকে খাও। টুনির এমন কান্নাজনিত কথা শুনে সাপটির মনে অনেক মায়া হয়। ঠিক আছে, আসলে আমি বুঝতে পারিনি, তুমি আমাকে ক্ষমা করে দিও বন্ধু। এরপর সাপটি সেখান থেকে চলে যায়। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। একদিন টুনি বনের উপর দিয়ে উঠতে থাকে। হঠাৎই সে কারো কান্নার আওয়াজ শুনতে পায়। কে এখানে কে কাঁদছে? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। কে কে ভাবে কাঁদছো? আমার সামনে এসো, দয়া করে এসো বলছি।
এই তো আমি আমি খাচ্ছি মরা কলা গাছ। তুমি দয়া করে আমাকে সাহায্য করো। আমি সবার কাছে সাহায্য চেয়েছি, কিন্তু কেউ আমাকে কোনো সাহায্য করেনি। তুমি একদম কেঁদো না মরা কলা গাছ, আমি তোমাকে সাহায্য করব। আমি তোমাকে আমার সঙ্গে নিয়ে গিয়ে আমার বাড়ির উঠোনে রোপণ করে দেব, কেমন? টুনি মরা গাছটিকে সাথে করে নিয়ে এসে তার বাড়ির উঠোনে রোপণ করে, আর দূর থেকে এটা কণিকা দেখে বাড়িতে ফিরে আসে। যজ্ঞ, ও যজ্ঞ, শুনছো? টুনি না একটা মরা কলা গাছ নিয়ে এসে ওর বাড়ির উঠোনে রোপণ করে রেখেছে। জানো, ওই মরা কলা গাছটা না আবার কথা বলতে পারে গো। কি বলছো কি তুমি? মরা কলা গাছ কিনা কথা বলতে পারে? তবে তো ওই কলা গাছ জাদু জানে। চলো কণিকা, চলো টুনির উঠোনে ওই কলা গাছটাকে আমরা চুরি করে নিয়ে আসি। ওই কলা গাছটাকে আমাদের উঠোনে রোপণ করে টাকা পয়সা চাইবো। হ্যাঁ হ্যাঁ যজ্ঞ, চলো চলো। কণিকার যজ্ঞ মরা কলা গাছটাকে নিয়ে এসে ওদের উঠানে রোপণ করে। এই কি কি তোমরা তোমরা আমাকে এখানে কেন নিয়ে এসেছো বলো তো? আমরা যে কে সেটা তুই একটু পরে ঠিক বুঝতে পারবি। আমি জানি তুই কোনো মরা কলা গাছ নস, তুই হলি জাদুর কলা গাছ। তাই আর বেশি দেরি না করে আমাদেরকে ফটাফট টাকা দে আর সোনা দানা দে, আমরা যে অনেক ধনী হতে চাই। তোমরা বিশ্বাস করো, আমি কোনো জাদু শক্তি জানি না। দয়া করে তোমরা আমাকে টুনির বাড়িতে রেখে এসো। আয় চুপ কর, জাদু শক্তি না জানলে তুই আবার কি করে কথা বলতে পারিস বলতো? বেশি কথা না বলে ভালো ভালো দিয়ে দে বলছি। বিশ্বাস করো, আমি সত্যি কথাই বলছি। সৃষ্টিকর্তা শুধুমাত্র আমাকে কথা বলার শক্তিটুকুই দিয়েছে। চগু, এই কলা গাছ মনে হচ্ছে সোজা কথা শুনবে না। একে মারো, তবেও আমাদের কথা শুনবে। মেরো না আমাকে, তোমরা আমাকে মেরো না, দয়া করো, দয়া করো আমাকে। আমার যে বড্ড লাগছে। থামো বলছি, থামো। থামো থামো বলছি। তোমরা তোমরা এই মরা কলা গাছটাকে কেন এভাবে মারছো বলো তো? এই গাছটা নিশ্চয়ই তোমরা আমার বাড়ি থেকে চুরি করে এনেছো। চোর কোথাকার, ছাড়ো ছাড়ো বলছি। এই ছোট টুনি, বেশি কথা বলবি না, বুঝেছিস তো? নইলে এবার তোকেও মারবো। কলা গাছের শরীরে আর একটা লাঠির আঘাত পড়লে আমি কিন্তু আমার সাপ বন্ধুকে রাখবো। সাপ? না না, ডাকিস না বোন, ডাকিস না। তোর কলা গাছ তুই নিয়ে যা, আমরা আর কখনো তোর সাথে খারাপ ব্যবহার করবো না রে। তুমি অনেক ভালো গো টুনি, আমি তোমার এই ঋণ কোনোদিনও ভুলবো না। এরপর থেকে টুনি অনেক সুখী তার দিন কাটাতে থাকে। এক বনে টুনি তার শাশুড়ি মিনু টুনটুনি আর তার মেয়ে টুকিকে নিয়ে থাকতো। টুনির স্বামী টোনা অনেকদিন আগেই মারা গেছে। তারপর থেকে টুনি আর মিনু মিলে তাদের বাড়ির পাশে এক খণ্ড জমিতে মরিচ চাষ করত। একদিন, মা, আমি মরিচ নিয়ে বাজারে যাচ্ছি, আপনি টুকিকে দেখে রাখবেন। আর মা, আমি রান্না করে রেখেছি, আপনি আর টুকি সময় মতো খেয়ে নেবেন, কেমন? আচ্ছা ঠিক আছে বৌমা, তবে তুমি সাবধানে যেও। এরপর টুনি মরিচের ঝুড়ি নিয়ে উঠতে থাকে, আর যেতে যেতে পথে কালো কাকের সঙ্গে টুনির দেখা হয়ে যায়। কি গো সুন্দরী, মরিচ নিয়ে বুঝি বাজারে যাচ্ছ? কেন কালু দাদা, তুমি কি কানা? চোখে কি দেখতে পাও না? এখন আমার পথ ছাড়ো তো, আমার দেরি হয়ে যাচ্ছে। আহা সুন্দরী, এত ড্যামাক দেখাচ্ছ কেন? তুমি তো দেখছি মরিচ বিক্রি করতে করতে ঝালকন্যা হয়ে গেছো। আমার সাথে একদিন প্রেম করে দেখোই না, আমি ঝালকন্যা থেকে তোমাকে মিষ্টি কন্যা বানিয়ে দেবো। ছি কালু দাদা, ছি, তুমি এসব কি বলছো? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ গো সুন্দরী, আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি। চলো না গো টুনি, আমরা দুজন বিয়ে করে কল্পনার জগতে হারিয়ে যাই। চুপ কর শয়তান, বেয়াদব মাতাল কোথাকার। তোর মতো মাতালকে কে বিয়ে করবে? হ্যাঁ, এখন আমার পথ ছাড়তো তুই। কি বললি তুই? আমি মাতাল? তোর এত বড় সাহস! নয়তো কি, সারাদিন এই তো মদ গাঁজা খেয়ে এখানে সেখানে পড়ে থাকিস, আবার এসেছিস বিয়ে করতে? মাতাল কোথাকার, সর সামন থেকে। টুনি, তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছিস। তবে এবার দেখ
মাতলামিটা আমার। এই বলে কালু টুনির হাত ধরে টানতে থাকে, আর তখনই টুনি হাত ঝটকা দিয়ে কালুকে একটা থাপ্পড় দেয় আর সেখান থেকে চলে যায়। আর কালু তখন গালে হাত দিয়ে বলে, ওরে আমার ঝালকন্যা রে, তোর রূপের এত তেজ, আমাকে তুই মারলি। এবার আমিও দেখবো কাল থেকে তুই বাজারে কি বিক্রি করিস, খালি রাতটা হতে দে। এরপর কালু কাক রাত হওয়ার অপেক্ষা করতে থাকে, আর যেই না রাত হয়ে যায় আর তখনই কালু কাক চুপি চুপি টুনিদের মরিচের বাগানে যায় আর একটা বস্তাতে করে জমির সব মরিচ নিয়ে যায় আর জমির সব মরিচ গাছগুলো উপড়ে ফেলে। এরপর কালু হাসতে হাসতে বস্তা নিয়ে চলে যায়। এরপর সকালে মিনু আর টুনটুনি তাদের জমি বাড়িতে গিয়ে একেবারেই হতাশ হয়ে যায়। আরে আরে, এটা কি হয়ে গেল মা? আমাদের জমির মরিচ গাছগুলো কি এভাবে উপড়ে ফেলে দিয়েছে, আর মরিচ গাছগুলোতে তো কোনো মরিচও নেই। হায় ঈশ্বর, তুমি এটা কি করলে? এই মরিচের গাছগুলো যে আমাদের একমাত্র বেঁচে থাকার অবলম্বন ছিল, আর সেটাই তুমি কেড়ে নিলে ঈশ্বর। বৌমা, এখন তাহলে আমরা কি খাবো আর কিভাবে বা আমাদের সংসার চালাবো বৌমা? জানি না মা, কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না আমি। তবে মা, আপনি চিন্তা করবেন না, আগে যেভাবে আমি সংসারের হাল ধরেছিলাম এখন সেভাবেই আমি আমার সংসারের হাল ধরবো মা। এখন বাড়ি চলুন মা, সব ঠিক হয়ে যাবে, ঈশ্বর আছে তো, বলুন। এরপর দুই শাশুড়ি বৌমা হতাশা নিয়ে বাড়িতে চলে আসে। এরপর থেকে টুনির পরিবারে করুণ দুর্দশা নেমে আসে, ওদের খাবার মতো কিচ্ছু থাকে না। এদিকে টুকি খাবারের জন্য অনেক কান্না করতে থাকে। তখন টুনি বাধ্য হয়ে খাবারের খোঁজে বাইরে চলে আসে। টুনি বনের কোনো পাখির বাসাতেই কাজ পায় না। তখন টুনি বাজারের দিকেই যেতে থাকে, আর অনেক খোঁজাখুঁজির পর টুনি বাজারে একটি হোটেলে কাজ পায়। এরপর টুনি সেখানে সারাদিন কাজ করে, আর বিকালে কাজ শেষে টুনি কিছু খাবার পায়, আর সেসব খাবার নিয়ে টুনি বাড়ির দিকে যেতে থাকে। আর হঠাৎই বৃদ্ধ রাজু টোনা চলে আসে, আর রাজু টোনা বলে, মারে, তোর হাতে বুঝি খাবার? মারে, আমাকে কিছু খাবার দে না রে মা। বাড়িতে আমার অসুস্থ স্ত্রী রয়েছে, তার জন্য আমি এখনো কোনো খাবারের ব্যবস্থা করতে পারলাম না রে মা। দয়া করে তুই একটু খাবার দে রে মা। না খেতে পেলে আমার স্ত্রী আরো বেশি অসুস্থ হয়ে পড়বে রে মা। বৃদ্ধ রাজু টোনার কথা শুনে টুনির মনে অনেক মায়া হয়। তখন টুনি নিজের খাবারের থেকে অর্ধেক খাবার বৃদ্ধা রাজুকে দিয়ে দেয়, আর বৃদ্ধ খুশি হয়ে বলে, সত্যি মা, তোর মনটা অনেক ভালো, ঈশ্বর তোর মঙ্গল করুক। তবে মা, তুই আমাকে খাবার দিয়ে উপকার করলি, তবে নে কিছু বীজ। এইগুলো কিসের বীজ আমি তা জানি না, আমাকে এক তান্ত্রিক বাবা দিয়েছিল। তুই এগুলো নিয়ে যা রে মা, যদি তোর কোনো উপকারে আসে তাহলে আমি শান্তি পাবো রে মা। তবে ঠিক আছে মেশো, তবে তুমি সাবধানে বাড়িতে যেও, ঠিক আছে? তবে আমি আসি। এরপর টুনি বৃদ্ধ দেওয়া বীজগুলো নিয়ে বাড়িতে ফিরে যায়, আর বাকি খাবারগুলো তিনজনই মিলে ভাগ করে খায়। খাওয়া শেষে মিনু বলে, আহ বৌমা, কতদিন পর যে একটু শান্তি করে খাবার পেলাম, বড্ড তৃপ্তি হলো মা।
তুমি ঠিক বলেছো ঠাকুমা, পেট পুরে খেয়েছি। তবে মা, তুমি যে বললে ওই বৃদ্ধ দাদুটা নাকি তোমাকে বীজ দিয়েছে, চলো চলো আমরা সেগুলো বীজ জমিতে রোপণ করে দিয়ে আসি। বীজ থেকে চারা বের না হলে আমরা কিভাবে বুঝবো ওগুলো কিসের চারা হয়েছে? হ্যাঁ রে মা, চল তবে। এরপর মিনু, টুকি, টুনি মিলে জমিতে যায় আর তারা তিনজন মিলে ভালো করে জমিটা বীজ রোপণের জন্য প্রস্তুত করে। আর তারপর টুনি বীজগুলো জমিতে ছিটিয়ে দেয় আর তারপর তিনজন তারা বাড়িতে ফিরে আসে। এরপর সকালবেলা আবার তারা জমিতে যায় আর গিয়ে দেখে, এ কি বৌমা, গতকালই তো বীজগুলা বুনলাম, আর এক রাত যেতে না যেতেই দেখছি বীজগুলো থেকে কি সুন্দর চারা বেরিয়েছে। হ্যাঁ মা, তাই তো দেখছি, কিন্তু এগুলো দেখে মনে হচ্ছে এগুলো মরিচ গাছের চারা। হ্যাঁ, তবে ভালোই হলো বৌমা, আমরা আবার আগের মতো মরিচ বিক্রি করতে পারবো। তবে নাও নাও, এবার তাড়াতাড়ি মরিচের চারাগুলোতে জল দাও। এরপর মিনু আর টুকি মিলে বালতিতে করে জল নিয়ে আসে আর টুনি চারাগুলোতে জল দিতে থাকে। এভাবে দিনরাত তারা চারাগুলোর যত্ন করতে থাকে। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। এরপর মিনু, টুকি, টুনি মিলে তাদের জমিতে যায় মরিচের ফলন দেখতে, কিন্তু জমিতে গিয়ে তো তারা অবাক হয়ে যায়। কি বৌমা, এ আমি কি দেখছি? মরিচের গাছে মরিচ না ধরে ফুলকপি ধরেছে, তাও আবার গোলাপি রঙের। আমি কি স্বপ্ন দেখছি নাকি বৌমা? ও ঠাকুমা, তুমি এই দিন দুপুরে কিভাবে স্বপ্ন দেখবে গো? তুমি সত্যি দেখছো মরিচ গাছে গোলাপি ফুলকপি ধরেছে? আমি তো ওটাই দেখছি, আমার দেখে তো ভারী মজা লাগছে। উফ, কি সুন্দর! কি সুন্দর দেখতে! হ্যাঁ মা, তাই মনে হয়। ওই বীজগুলো মনে হয় কোনো জাদু ছিল, তাই এমনটা হয়েছে। আর ওই বৃদ্ধ মেশো বলছিল ওই বীজগুলো নাকি কোনো তান্ত্রিক দিয়েছিল। হয়তো এসব কোনো তান্ত্রিকেরই কাজ মা। তবে যাই হোক মা, ওই বৃদ্ধের জন্য আমাদের কপাল খুলে গেল। এখন চলো আমরা এই ফুলকপিগুলো তুলে বাজারে নিয়ে যাই। দিদি, যা তো একটা ঝুড়ি নিয়ে আয়। এরপর টুকি দৌড়ে একটা ঝুড়ি নিয়ে আসে আর টুনি যেই না মরিচ গাছ থেকে একটা ফুলকপি নিয়ে এসে ঝুড়িতে রাখে, অমনি ঝুড়িতে আরো 3টি ফুলকপি এসে যায়। এ দেখে টুনি বলে, ও মা, এ কি? আমি তো একটা ফুলকপি রাখলাম আর সাথে সাথে 4টা ফুলকপি হয়ে গেল। মা, এ তো দেখি গো জাদুর খেলা গো, জাদুর খেলা। এবার আমাদের আর কোনো অভাব থাকবে না গো বৌমা। এমন কাণ্ড দেখে তারা সবাই অনেক খুশি ছিল। তারপর থেকে টুনি গোলাপি ফুলকপি নিয়ে বাজারে বিক্রি করত। আর টুনির এমন গোলাপি ফুলকপি দেখে বাজারে সবাই ভিড় জমাতো। আর এক নিমিষে টুনি সব ফুলকপি বিক্রি হয়ে যেত আর টুনিও অনেক লাভবান হয়। এরপর থেকে তারা তিনজনই অনেক সুখে দিন কাটাতে থাকে। এক বনে টুনি তার শাশুড়ি মিনুটুনটুনি আর তার মেয়ে টুকিকে নিয়ে থাকতো। টুনির স্বামী টোনা অনেকদিন আগেই মারা গেছে। তারপর থেকে টুনি আর মুন্নি দুই শাশুড়ি বৌমা মিলে তাদের বাড়ির পাশে একখণ্ড জমিতে মরিচ চাষ করত। একদিন, মা, আমি মরিচ নিয়ে বাজারে যাচ্ছি, আপনি টুকিকে দেখে রাখবেন। আর মা, আমি রান্না করে রেখেছি, আপনি আর টুকি সময় মতো খেয়ে নেবেন, কেমন? আচ্ছা ঠিক আছে বৌমা, তবে তুমি সাবধানে যেও।
এরপর টুনি মরিচের ঝুড়ি মাথায় নিয়ে উড়তে শুরু করে। আর যেতে যেতে পথে কালু কাকের সাথে টুনির দেখা হয়। কি গো সুন্দরী, মরিচ নিয়ে বুঝি বাজারে যাচ্ছ? কেন কালু দাদা, তুমি কি কানা? চোখে দেখতে পারো না? এখন আমার পথ ছাড়ো তো, আমার দেরি হয়ে যাচ্ছে। আহা সুন্দরী, এত রাগ করছো কেন? তুমি তো দেখছি মরিচ বিক্রি করতে করতে ঝাল কন্যা হয়ে গেছো। আমার সাথে তুমি প্রেম করে দেখোই না, একদিনে তোমাকে আমি মিষ্টি কন্যা বানিয়ে দেব। ছি কালু দাদা, ছি, তুমি এসব কি বলছো? হ্যাঁ, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ গো টুনি, তোমার প্রেমে আমি পাগল হয়ে গেছি। চলো না টুনি, আমরা দুজন বিয়ে করে কল্পনার জগতে হারিয়ে যাই। চুপ কর শয়তান মাতাল বেয়াদব কোথাকার। তোর মতো মাতালকে কে বিয়ে করবে? হ্যাঁ, এখন আমার পথ ছাড় তো তুই। কি বললি? আমি মাতাল? তোর এত বড় সাহস! তা নয় তো কি? হ্যাঁ, সারাদিন রাত তো মদ গাঁজা খেয়ে এখানে সেখানে পড়ে থাকিস, আবার এসেছিস বিয়ে করতে? মাতাল কোথাকার, সর বলছি সামন থেকে। টুনি, তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছিস। এবার তবে দেখ আমার পাগলামিটা। এসব কথা বলে কালু কাক টুনির হাত ধরে টানাটানি করতে থাকে। আর তখনই টুনি হাত ঝটকা দিয়ে কালুর গালে জোরে একটা থাপ্পড় মারে আর সেখান থেকে চলে যায়। আর তখন কালু গালে হাত দিয়ে বলে, ওরে আমার ঝালকন্যা রে, তোর রূপের এত তেজ, তুই আমাকে মারলি। তবে আমিও এবার দেখব তুই কাল থেকে বাজারে কি বিক্রি করিস। খালি রাতটা হতে দে। এরপর কালু রাত হওয়ার অপেক্ষা করতে শুরু করে। আর যেই না রাত হয় তখনই কালু চুপি চুপি টুনিদের মরিচের বাগানে যায় আর একটা বস্তাতে করে জমির সব মরিচ ভরে ফেলে আর জমির সব মরিচ গাছগুলো উপড়ে ফেলে। আর এরপর কালু হাসতে হাসতে বস্তা নিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে মিনু আর টুনি তো তাদের মরিচের জমিতে গিয়ে একেবারে অবাক হয়ে যায়। আরে আরে, এটা কি সর্বনাশ হলো! মা, আমাদের জমির মরিচ গাছগুলো এভাবে কে উপড়ে ফেলেছে? আর গাছগুলোতে তো কোনো মরিচও নেই মা। হায় হায় ঈশ্বর, এটা তুমি কি সর্বনাশ করলে! আমাদের এই মরিচের জমিটাই তো আমাদের বেঁচে থাকার একমাত্র সম্ভব ছিল, আর তুমি এটাই আমাদের কাছ থেকে কেড়ে নিলে। বৌমা, এখন আমরা কি খাবো আর কিভাবেই বা আমাদের সংসার চলবে? মা, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না মা। তবে আপনি কোনো চিন্তা করবেন না, আমি আগেও যেভাবে সংসারের হাল ধরেছিলাম এখনো সেভাবেই ধরবো। এখন বাড়ি চলুন মা, কিচ্ছু হবে না মা, সব ঠিক হয়ে যাবে, ঈশ্বর আছেন তো। চলুন মা। এরপর দুই শাশুড়ি বৌমা হতাশা নিয়ে বাড়িতে ফিরে যায়। এরপর টুনির পরিবারে এক করুণ দুর্দশা নেমে আসে। তাদের খাবার মতো কোনো কিছুই থাকে না। এদিকে টুকি খাওয়ার জন্য অনেক ছটফট করতে থাকে। তখন টুনি বাধ্য হয়ে কাজের খোঁজে বেরিয়ে পড়ে। টুনি বনের কোনো পাখির বাসাতে কাজ পায় না। তখন টুনি বাজারের দিকে যেতে থাকে আর অনেক খোঁজাখুঁজির পর টুনি বাজারের একটা হোটেলে কাজ পায়। এরপর টুনি সারাদিন ওই হোটেলে কাজ করে আর বিকেলে কাজ শেষে টুনি কিছু খাবার পায় আর সেসব খাবার নিয়ে টুনি বাড়ির দিকে যেতে ধরে। আর হঠাৎই টুনির সামনে এক বৃদ্ধ রাজু টোনা চলে আসে আর রাজু টোনা বলে, মারে, তোর হাতে বুঝি খাবার? আমাকে কিছু খাবার দে না রে মা। বাড়িতে আমার অসুস্থ স্ত্রী আছে, তার জন্য আমি এখনো খাবারের কোনো ব্যবস্থা করতে পারিনি। দয়া করে তুই আমাকে একটু খাবার দে রে মা, না হলে যে আমার স্ত্রী আরো বেশি অসুস্থ হয়ে পড়বে। বৃদ্ধ রাজু টোনার এমন কথা শুনে টুনির মনে ভীষণ মায়া হয়। তখন টুনি নিজের খাবার থেকে অর্ধেক খাবার বৃদ্ধ রাজু টোনাকে দেয় আর বৃদ্ধ খুশি হয়ে বলে, সত্যি রে মা, তোর মনটা অনেক ভালো, ঈশ্বর তোর মঙ্গল করুক রে মা। তবে মা, তুই তো আমাকে খাবার দিয়ে অনেক উপকার করলি, এই নে কিছু বীজ।
এগুলো কিসের বীজ তা আমি জানি না, আমাকে এক তান্ত্রিক বাবা দিয়েছিল। তুই এগুলো নিয়ে যা, যদি তোর কোনো উপকারে আসে তবে আমি শান্তি পাবো রে মা। আচ্ছা ঠিক আছে মেশো, তবে সাবধানে বাড়িতে যেও কেমন? আমি তবে আসি। এরপর টুনি বৃদ্ধর দেওয়া বীজগুলো নিয়ে বাড়িতে যায় আর অর্ধেক খাবারটুকু তিনজনে মিলে ভাগ করে খায়। খাওয়া শেষে মিনু বলে, বৌমা, কতদিন পর যে একটু শান্তি করে খাবার খেলাম, বড্ড তৃপ্তি হলো মা। একদম ঠিক বলেছ ঠাকুমা। তবে মা, তুমি না বলেছিলে ওই বৃদ্ধ দাদু নাকি তোমাকে কিসের বীজ দিয়েছে? চলো চলো, আমরা সেসব বীজ জমিতে রোপণ করে আসি। বীজ থেকে চারা বের না হলে কিভাবে বুঝবো যে ওগুলো কিসের বীজ? হ্যাঁ রে মা, চল তবে। এরপর টুনি, মিনু আর টুকি মিলে জমিতে যায় আর তারা তিনজন মিলে জমিটা বীজ রোপণের জন্য প্রস্তুত করে। আর টুনি সেই বীজগুলো জমিতে রোপণ করে দেয়। আর কিছুক্ষণ পর তারা তিনজনে বাড়িতে ফিরে আসে। এরপর পরের দিন সকালবেলা তারা সবাই আবারও জমিতে যায় আর গিয়ে দেখে, এ কি বৌমা, কালকেই তো আমরা বীজগুলো রোপণ করলাম আর একদিন যেতে না যেতেই বীজগুলো থেকে চারা বেরিয়েছে। হ্যাঁ মা, তাই তো দেখছি। তবে চারাগুলো দেখে তো মনে হচ্ছে এগুলো মরিচ গাছের চারা। হ্যাঁ, তবে ভালোই হলো বৌমা, আমরা আবার আগের মতো মরিচ বিক্রি করতে পারবো। তবে নাও নাও, এবার তাড়াতাড়ি মরিচ গাছের গোড়ায় জল দাও। এরপর মিনু আর টুকি বালতিতে করে জল নিয়ে আসে আর টুনি চারাগুলোতে জল দিতে থাকে। এরপর তারা রাত দিন চারাগুলোতে অনেক যত্ন করতে থাকে। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। এরপর একদিন টুনি, মিনু আর টুকি মিলে তাদের জমিতে যায় মরিচের ফলন দেখতে। কিন্তু জমিতে গিয়ে তো তারা একেবারে অবাক হয়ে যায়। এ কি বৌমা, এটা আমি কি দেখছি? মরিচ গাছে মরিচ না ধরে ফুলকপি ধরেছে, তাও আবার গোলাপি রঙের। আমি কি স্বপ্ন দেখছি নাকি? ও ঠাকুমা, তুমি এই দিন দুপুরে স্বপ্ন কিভাবে দেখবে গো? তুমি সত্যি দেখছো মরিচ গাছে গোলাপি ফুলকপি ধরেছে? আমিও তো তাই দেখছি। আমার তো দেখে ভীষণ মজা লাগছে। কি সুন্দর দেখতে। হ্যাঁ মা, আমারও তাই মনে হয়। ওই বীজগুলো হয়তো কোনো জাদুর বীজ ছিল, তাই এমনটা হয়েছে। আর ওই বৃদ্ধ মেশো বলেছিল এগুলো বীজ নাকি কোনো তান্ত্রিক বাবা দিয়েছে। হয়তো এসব ওই তান্ত্রিক বাবারই কারসাজি মা। তবে যাই হোক না কেন মা, ওই বৃদ্ধর জন্য আমাদের কপাল খুলে গেল। এখন চলো আমরা এই ফুলকপিগুলো তুলে বাজারে নিয়ে যাই। টুকি, যা তো একটা ঝুড়ি নিয়ে আয়। এরপর টুকি একটা ঝুড়ি নিয়ে আসে আর টুনি যেই না মরিচ গাছ থেকে গোলাপি ফুলকপি তুলে এনে ঝুড়িতে রাখে, অমনি পুরো ঝুড়িতে আরো 3টি গোলাপি ফুলকপি চলে আসে। এ দেখে টুনি বলে, ও মা, এ কি? আমি তো একটা ফুলকপি রাখলাম আর সঙ্গে সঙ্গে 4টা ফুলকপি হয়ে গেল। বৌমা, এ তো দেখছি জাদুর খেলা গো, জাদুর খেলা। আমাদের আর কোনো অভাব থাকবে না বৌমা। এমন কাণ্ড দেখে তারা সবাই ভীষণ খুশি ছিল। এরপর থেকে টুনি মরিচ গাছের গোলাপি ফুলকপি বাজারে বিক্রি করত। আর টুনির কাছে এমন গোলাপি ফুলকপি দেখে বনের সব পাখিরা টুনির দোকানে ভিড় জমাতো। আর এক নিমেষেই টুনির সব ফুলকপি বিক্রি হয়ে যেত আর টুনিও অনেক লাভবান হয়। এরপর থেকে তারা তিনজন অনেক সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে।